প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে ১৬০০ মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছেন এবং সারা দেশে অভূতপূর্ব সাড়া পড়েছে, আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচনে আসলে অংশগ্রহণ করবেন না, বিদেশে থাকেন অথবা দেশে কোনো একটা পেশায় আছেন। তারা আমাদের দলকে ভালোবেসে আমাদের দলকে ডোনেট করার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে এবং এই ভালোবাসাটা, এই সহযোগিতা, সমর্থনটা তারা এই কারণেই করতে যাচ্ছেন যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে, আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই। ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই, আমরা কম্প্রোমাইজড হিসেবে বিবেচিত হব। আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য, আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকেই তো আমরা আলাদা। আমরা বারবার বলেছি, যদি গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করত, নিজেদের দলের ভিতরে সংস্কার আনত, নিজেদের নীতি আদর্শকে আরও ঠিক করত, তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না। এনসিপি 7 মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। যেহেতু তারা সেটা করে নাই, যেহেতু তারা নিজেদের দলাদলি অন্তর্কন্দলে ব্যস্ত ছিল, নিজেদের দলীয় এজেন্ডায় কে প্রাধান্য করে তুলেছে, ফলে কিন্তু এনসিপির জন্ম হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার ছিল গণঅভ্যুত্থানের পরে অন্যতম প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার। ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। অর্থাৎ সংস্কারের পক্ষে কিন্তু কেউ ক্যাম্পেইন করছে না। সবাই তার নিজের দলের যার যার যে এজেন্ডা, সেই এজেন্ডাকে নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করতেছে বা সেটাকে তুলে ধরতেছে। অর্থাৎ পুরনো এই গণঅভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতেই কিন্তু কাজ করতেছে। তাহলে গণঅভ্যুত্থানের পরের পরিবর্তনটা কোথায় হলো? কিন্তু পরিবর্তন তো হয়েছে সরকারের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে। ঐক্যমত্য কমিশন আমরা তো চেষ্টা করেছি, সম্পূর্ণ সফল হয়নি, কিছু তো আমাদের অর্জন হয়েছে। তাহলে এই অর্জনগুলোই তো আমার গণভোটে বাস্তবায়ন হবে। তাহলে এই গণভোটের পক্ষে কথা বলবে কে? এই গণভোটের পক্ষে কথা বলতে হলে, সংস্কারের পক্ষে কথা বলতে হলে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে এবং যারা সংস্কারের পক্ষে যেই দলগুলো রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা বলেছিলাম যে আমাদের এই যে মনোনয়ন তালিকাটা, সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, বিভিন্ন শ্রেণী পেশার সব কিছু সমন্বয়ে আমরা করব। আমরা প্রাথমিক এই 125-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের 300-এর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি, আমাদের যেই মনোনয়ন বোর্ড রয়েছেন, আমাদের যারা ভাইবা নিয়েছেন, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে। এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে, চলমান থাকবে যতদিন না আমরা চূড়ান্তভাবে 300 মনোনয়ন দিচ্ছি।